রাত তখন 2:30টা। ঢাকার আব্দুল গনি রোডে অবস্থিত বিদ্যুৎ ভবনের বাইরের দিকটা নিশ্চিদ্র অন্ধকারে ঢাকা। পুরো শহর যখন লোডশেডিং এর ভ্যাপসা গরমে ঘুমানোর বৃথা চেষ্টা করছে, তখন এই ভবনের আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচের একটি গোপন অডিট রুমে জ্বলছে মাত্র একটি ল্যাম্প। রুমটি মূলত পুরনো ফাইল, বাতিল হয়ে যাওয়া প্রজেক্টের নথিপত্র আর ধুলোমাখা আর্কাইভে ঠাসা। এই স্যাঁতসেতে আলো আধারী ঘরে বসে আছেন একজন সৎ এবং একরোখা অডিটর। তার বয়স 50-এর কাছাকাছি, চোখের নিচে নির্ঘুম রাতের কালো দাগ। তার সামনের বিশাল টেবিলটি গত 10 বছরের বিদ্যুৎ উৎপাদন, বিতরণ এবং বিলিং এর মোটা মোটা লেজার বুকে ভরা। তিনি তার চশমাটা খুলে চোখ কচলালেন, তারপর আবার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটি নির্দিষ্ট কলামের দিকে তাকালেন। কলামটির নাম সিস্টেম লস। তার আঙুলগুলো ক্যালকুলেটরের বোতামে ঝড় তুলছে। যতবার তিনি সমান বোতামটি চাপছেন, ততবার ক্যালকুলেটরের স্ক্রিনে ভেসে উঠছে এমন একটি সংখ্যা যা দেখে তার মেরুদণ্ড বেয়ে এক হিমশীতল স্রোত নেমে যাচ্ছে। তিনি আবিষ্কার করেছেন সিস্টেম লসের নামে প্রতি বছর হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ স্রেফ হাওয়া হয়ে যাচ্ছে। এটি কোনো তারের লিকেজ নয়, এটি কোনো ট্রান্সফরমারের কারিগরি ত্রুটি নয়, এটি হলো সরাসরি মাফিয়াদের পকেটে যাওয়া এক ভয়ঙ্কর চুরি। তিনি বুঝতে পারলেন তিনি এমন একটি ভুতুড়ে খাতার সন্ধান পেয়েছেন যা প্রকাশ পেলে দেশের পুরো রাজনৈতিক এবং কর্পোরেট কাঠামোতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই আন্ডারগ্রাউন্ড রুমে বসে থাকা অডিটরটি জানেন না এই ফাইলটি তার জন্য কোনো পদক বয়ে আনবে নাকি এটি হবে তার মৃত্যু পরোয়ানা। বিদ্যুৎ খাতে সিস্টেম লস একটি অত্যন্ত পরিচিত শব্দ। যখনই আপনি কোনো বিদ্যুৎ কর্তাকে প্রশ্ন করবেন দেশে এত বিদ্যুৎ উৎপাদন হওয়ার পরও আমরা কেন অন্ধকারে থাকি, তখন তারা একটি ছকবাঁধা উত্তর দেবেন। বিদ্যুৎ যখন পাওয়ার প্ল্যান্ট থেকে হাজার হাজার কিলোমিটার ট্রান্সমিশন লাইন বা তারের মাধ্যমে আপনার বাসায় আসে, তখন কারিগরি কারণে বা তারের হিটিং এর কারণে কিছু বিদ্যুৎ নষ্ট হয়। একে সিস্টেম লস বলে। শুনতে কতটা বৈজ্ঞানিক এবং যৌক্তিক মনে হয়, তাই না? কিন্তু আন্ডারগ্রাউন্ডে বসে থাকা ওই অডিটরের ফাইলগুলো বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। উন্নত বিশ্বে সিস্টেম লস থাকে বড় জোর 5 থেকে 7%, আর আমাদের দেশে কাগজে কলমে এটি 10 থেকে 12% দেখানো হলেও বাস্তবে এই চুরির পরিমাণ 15 থেকে 20%-এর বেশি। অডিটর তার ফাইলে দেখেছেন নির্দিষ্ট কিছু শিল্প এলাকা, পলিটিক্যাল ভিআইপিদের প্রভাবাধীন এলাকা এবং কিছু অঘোষিত ডার্ক জোনে সিস্টেম লসের গ্রাফ অস্বাভাবিক রকম উঁচুতে। এর মানে কি? এর মানে হলো বড় বড় শিল্পপতি, মাফিয়া ব্যবসায়ী এবং প্রভাবশালী রাজনৈতিক নেতারা বিদ্যুৎ অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে আঁতাত করে সরাসরি সাবস্টেশন বা মেইন লাইন থেকে লাখ লাখ ইউনিটের অবৈধ সংযোগ নিয়ে রেখেছেন। তাদের বিশাল বিশাল স্টিল মিল, কোল্ড স্টোরেজ আর অবৈধ রুলিং মিলগুলো চলছে এই চোরাই বিদ্যুতে। তারা দিনরাত এসি চালাচ্ছেন, প্রোডাকশন করছেন, কিন্তু মাস শেষে তাদের বিল আসছে শূন্য। আর বিদ্যুৎ কর্মকর্তারা এই চুরির হিসাবটি অত্যন্ত সুকৌশলে সরাসরি লেজার বুকে সিস্টেম লসের কলামে ঢুকিয়ে দিচ্ছেন। এটি কোনো সাধারণ দুর্নীতি নয়, এটি হলো কারিগরি মেদ বা টেকনিক্যাল ছদ্মবেশের আড়ালে একটি জাতির সম্পদ দিনের আলোতে ডাকাতি করার এক বৈধ লাইসেন্স। এখন প্রশ্ন হলো, এই যে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ চুরি হয়ে গেল, এর দাম তো কাউকে না কাউকে দিতে হবে। পাওয়ার প্ল্যান্টের মালিকরা তো আর বিনা পয়সায় বিদ্যুৎ উৎপাদন করেনি। তাহলে এই চুরির কোটি কোটি টাকার ঘাটতি পূরণ হয় কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ওই অডিটর এমন একটি মেকানিজম আবিষ্কার করলেন যা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে উন্মাদ করে দেবে। এই চুক্তির ভর্তুকি দেয় সাধারণ মানুষ, বিশেষ করে ওই অসহায় ঘরমাক্ত মধ্যবিত্ত শ্রেণী। যখন কোনো মাফিয়া শিল্পপতি মাসে 1 কোটি টাকার বিদ্যুৎ চুরি করেন, তখন বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো যেমন ডিপিডিসি বা পল্লী বিদ্যুৎ সেই 1 কোটি টাকার ঘাটতি ওই এলাকার সাধারণ গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেয়। কিভাবে? তারা মিটার রিডারদের নির্দেশ দেয় এস্টিমেটেড বিল বা আনুমানিক বিল তৈরি করার। সাধারণ গ্রাহকের মিটারে ইচ্ছামতো অতিরিক্ত ইউনিট বসিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় ডিমান্ড চার্জ, মিটার ভাড়া বা বিদ্যুতের ইউনিট প্রতি দাম বাড়িয়ে পুরো দেশের মানুষের কাছ থেকে এই চুরির টাকা আদায় করা হয়। অর্থাৎ রামপুরার ওই স্কুল শিক্ষক বা মিরপুরের ওই রিক্সা চালক যারা দিনে 8 ঘন্টা লোডশেডিং এর অন্ধকারে হাত পাখা নাড়ছেন, তারা মাস শেষে যে বিশাল অঙ্কের বিদ্যুতের বিলটি দিচ্ছেন তা তাদের নিজেদের ব্যবহৃত বিদ্যুতের বিল নয়। তারা আসলে ওই মাফিয়া শিল্পপতিদের কারখানার চোরাই এসির বিল পরিশোধ করছেন। সাধারণ মানুষ যখন অতিরিক্ত বিল দেয়, তখন তারা ঘুণাক্ষরেও জানে না যে তারা আসলে একটি রাষ্ট্রীয় চুরির ভর্তুকি দিচ্ছে। একটি রাষ্ট্র যখন তার সাধারণ নাগরিকদের পকেট কেটে চোরদের ব্যাংক ব্যালেন্স ভারী করে, তখন সেই রাষ্ট্রযন্ত্র আক্ষরিক অর্থে একটি মাফিয়া সংগঠনে পরিণত হয়। আন্ডারগ্রাউন্ডের ওই অডিট রুমে বসা মানুষটির কপালে এখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তিনি তার সামনে রাখা নীল রঙের ফাইলটির দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। তিনি হিসাব করে দেখেছেন গত 15 বছরে কেবল এই সিস্টেম লসের আড়ালে দেশ থেকে কয়েক বিলিয়ন ডলারের বিদ্যুৎ চুরি করা হয়েছে। এই ফাইলের ভেতরে এমন সব রথী মহারথীদের নাম লুকিয়ে আছে যারা দিনের সমাজের মাথা, রাতে এই চুরির সিন্ডিকেটের গডফাদার। তাদের অনেকেই হয়তো 5 আগস্টের পর ভোল পাল্টে নতুন সরকারের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন।
অডিটর জানেন তিনি যে সত্যটি আবিষ্কার করেছেন তা একটি জীবন্ত টাইম বোমা। তিনি যদি কাল সকালে এই ফাইলটি নিয়ে দুর্নীতি দমন কমিশনে যান বা কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের হাতে তুলে দেন, তবে দেশে একটি প্রলয় শুরু হয়ে যাবে। ওই শিল্পপতিদের কারখানা সিলগালা হয়ে যাবে, বিদ্যুৎ ভবনের বড় বড় কর্তাদের হাতে হাত করা পড়বে। কিন্তু একই সাথে তিনি এও জানেন যে এই সিন্ডিকেট কতটা ভয়ঙ্কর। তারা হয়তো এই ফাইলটি প্রকাশ পাওয়ার আগেই তাকে গুম করে দেবে। তার মৃতদেহ হয়তো কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না। তাকেও হয়তো এই সিস্টেম লসের মতোই দেশের খাতা থেকে চিরতরে হাওয়া করে দেওয়া হবে। সত্য প্রকাশের দায়বদ্ধতা এবং নিজের জীবনের মায়া, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে অডিটর যে এক চরম মনস্তাত্ত্বিক যন্ত্রণায় ভুগছেন। তার সামনে এখন দুটি পথ, এক, ফাইলটি চুপচাপ আবার সেই পুরনো স্তূপের নিচে চাপা দিয়ে রাখা এবং চোখ বন্ধ করে অন্ধ সেজে থাকা, দুই, নিজের জীবনের ঝুঁকি নিয়ে 17 কোটি মানুষের ঘামের টাকা লুটপাটের এই নীল নকশা জনসম্মুখে ফাঁস করে দেওয়া। 5 আগস্টের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে দেশের ভেতরে থাকা স্বৈরাচারের পতন ঘটিয়েছে। মানুষ আশা করেছিল নতুন সরকার এসেই এই সমস্ত কালো বিড়ালদের, এই সমস্ত মাফিয়াদের শেকড় উপড়ে ফেলবে। কিন্তু বিদ্যুৎ খাতের এই সিস্টেম লসের ভুতুড়ের খাতা প্রমাণ করে যে স্বৈরাচার হয়তো পালিয়েছে, কিন্তু তার তৈরি করা দুর্নীতির মেকানিজম এখনো বহাল তবিয়াতে রয়ে গেছে। নতুন সরকারের নীতি নির্ধারকরা হয়তো এখন IMF এর লোন নিয়ে ব্যস্ত, তারা হয়তো মেগা প্রকল্পের বাজেট কাটছাট নিয়ে ব্যস্ত, কিন্তু তারা কি জানেন তাদের নাকের ডগা দিয়ে বিদ্যুৎ ভবনের ওই আন্ডারগ্রাউন্ডের ফাইলের আড়ালে প্রতিদিন কোটি কোটি টাকা লুট হয়ে যাচ্ছে? নতুন সরকারের সামনে এক বিশাল অগ্নি পরীক্ষা। তারা কি এই ভুতুড়ে খাতা পুড়িয়ে ফেলার সাহস রাখে? তারা কি পারবে ওই মাফিয়া শিল্পপতিদের কারখানার চোরাই লাইনগুলো কেটে দিতে? যদি তারা তা না পারে, তবে 5 আগস্টের স্পিরিটের সাথে এর চেয়ে বড় বেইমানি আর কিছু হতে পারে না। সাধারণ মানুষ হয়তো সাময়িক লোডশেডিং মেনে নেবে, কিন্তু যখন তারা জানবে যে তাদের জমানো টাকায় মাফিয়ারা চোরাই বিদ্যুৎ ব্যবহার করছে আর সেই ঘাটতি মেটাতে সরকার বিদ্যুতের দাম বাড়াচ্ছে, তখন মানুষের ক্ষোভ আর কোনো ব্যারিকেড মানবে না। নতুন সরকারকে প্রমাণ করতে হবে যে তারা কেবল ক্ষমতার চেয়ার বদল করেনি, তারা সিস্টেমটাও বদলাতে এসেছে। আর সেই বদলের শুরুটা হতে হবে এই সিস্টেম লসের ডাকাতদের ফাঁসির দড়িতে ঝোলানোর মধ্য দিয়ে। ভোর 4:30 আন্ডারগ্রাউন্ডের অডিট রুমের দেয়াল ঘড়িটার টিকটিক শব্দ এখন অনেক বেশি তীক্ষ্ণ মনে হচ্ছে। অডিটর লোকটি তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি জানেন এই সিস্টেমকে ভেতর থেকে পরিষ্কার করার কেউ নেই। তিনি তার ড্রয়ার থেকে একটি ছোট কালো রঙের USB ফ্ল্যাশ ড্রাইভ বের করলেন। তিনি গত কয়েক ঘন্টার সমস্ত হিসাব, হাজার হাজার পৃষ্ঠার লেজার বুকের স্ক্যান কপি এবং ওই মাফিয়াদের নামের তালিকা একে একে কপি করতে শুরু করলেন ওই ছোট্ট ড্রাইভটিতে। ডেটা ট্রান্সফারের গ্রিন প্রোগ্রেস বারটি যখন ধীরে ধীরে এগোচ্ছে, তখন তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেছে। তিনি জানেন এই ডেটা ট্রান্সফার হওয়ার অর্থ হলো তিনি একটি পয়েন্ট অফ নো রিটার্ন বা ফিরে আসার উপায়হীন পথে পা বাড়িয়েছেন। হঠাৎ আন্ডারগ্রাউন্ডের বাইরে করিডোরে ভারী বুটের শব্দ শোনা গেল। কেউ যেন ধীর পায়ে এই রুমের দিকে এগিয়ে আসছে। অডিটরের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। এত রাতে তো এখানে কারো আসার কথা নয়। তবে কি ওই সিন্ডিকেটের কেউ টের পেয়ে গেছে যে তাদের পাপের খাতা কেউ ঘাটছে? কম্পিউটারের স্ক্রিনে লেখা উঠল ট্রান্সফার কমপ্লিট। অডিটর দ্রুত ড্রাইভটি খুলে নিজের জুতোর মোজার ভেতরে লুকিয়ে ফেললেন। তিনি ফাইলগুলো আগের মতো গুছিয়ে রাখার চেষ্টা করছেন। বুটের শব্দটা এখন ঠিক দরজার ওপাশে এসে থেমেছে। দরজার নবটা ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। অডিটর লোকটি শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছেন। দরজাটা কি খুলে যাবে? ওপাশে কি মৃত্যু দাঁড়িয়ে আছে, নাকি নতুন কোনো ভোরের বার্তা? ওই ফ্ল্যাশ ড্রাইভটি কি কোনো সংবাদ মাধ্যমের হাতে পৌঁছাবে, নাকি এই আন্ডারগ্রাউন্ড রুমে রচিত হবে আরেকজন দেশপ্রেমিকের নীরব সমাধি? সাসপেন্সের এই রাত যেন আর ফুরাতে চাইছে না। একটি স্বাধীন দেশের কোটি মানুষের ঘামের টাকার হিসাব আজ বন্দি ওই ছোট্ট একটি ফ্ল্যাশ ড্রাইভে, আর সেই ড্রাইভের রক্ষক দাঁড়িয়ে আছেন আক্ষরিক অর্থে মৃত্যুর মুখোমুখি। এই থ্রিলারের শেষ পাতাটি এখনো লেখা বাকি, আর সেই পাতায় কি আলো ফুটবে, নাকি একটি পুরো দেশ চিরস্থায়ী ব্ল্যাক আউটের অতল গহ্বরে হারিয়ে যাবে?